সকালবেলা বেশ দেরিতে ঘুম ভেঙেছে আমাদের, 8টা নাগাদ। তো উঠেই আমরা বেরিয়ে গেছি চা খেতে, চা খেয়েছি। তারপরে একেবারে ব্রেকফাস্ট করবো, কারণ 9টায় এদের চেক আউট টাইম আমরা যে হোমস্টেতে আছি। তো 9টা ম্যাক্সিমাম 9:30 আর কি, 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে আমাদের। বেরিয়ে আমরা আরও 2-3টে জায়গা দেখবো, আমরা দেখে যাবো সরাসরি বাড়ি। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, ইডলি সাথে মির্চি ভাজি দিয়েছে। ইন্দ্রনীল এটা কিছু একটা নিয়েছে যেটা মুড়ি দিয়ে তৈরি। আমরা इसको क्या बोलते हैं? हमें वगानी बोलते हैं, वगानी। वगानी? हाँ, ओके सुशीला ओके, वगानी। सुशीला वगानी, ओके ओके। মুড়ির এই ডিশটা ইন্দ্রনীল আবার সাম্বার নিয়েছে, বেশ ভালো লাগছে খেতে। আমরা মাঝে মাঝে বাড়িতে মুড়ি দিয়ে তরকারি দিয়ে মেখে খাই, বেশ ভালোই লাগছে। একদম নতুন, মানে এই ধরনের কিছু হয় বলে আমার জানা ছিল না। তো দিস ইজ অ্যাকচুয়ালি আ নিউ থিং। হোমস্টের সামনে থেকে স্টার্ট করছি এবার আমরা। এই যে ইঞ্জিনিয়ার, আর এই জায়গাটা ছিল হচ্ছে বাইকটা পার্কিংয়ের জায়গা। এখানে 4 চাকা ঢুকে যাবে, তো এখানে 4 চাকা পার্ক করা যাবে, এখানে যা জায়গা আছে। আমরা এখন কৃষ্ণা টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। আনুমানিক 1513 থেকে 15 সালের মধ্যে এই মন্দিরটা নির্মাণ করা হয়। ওই যে সামনে ইনফরমেশন দেওয়া আছে। বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট কৃষ্ণদেবরায়ের শাসনকালে এই মন্দিরটা নির্মিত হয়। এই মন্দিরটার যে নির্মাণ কার্য, তার সাথে কিন্তু আমাদের বাঙালি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে যে উপন্যাসটা, তার একটা গূঢ় যোগাযোগ আছে। কিভাবে? উদয়গিরিতে জয়লাভের পর, যুদ্ধে জয়লাভের পর সেখান থেকে যে বালকৃষ্ণের মূর্তিটি তিনি নিয়ে আসেন এখানে, সেই মূর্তিটা প্রতিস্থাপন করেন এবং সেই মূর্তির পূজার হেতু এই মন্দির নির্মিত হয়। আর সেই উদয়গিরিতে হওয়া যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ, তারপরে রাজকন্যার সাথে প্রেম এবং বিবাহ, এই নিয়েই তো ওই উপন্যাসটা, আমরা মোটামুটি সবাই জানি। তো গল্পের বই, ওটা কিন্তু কোনো ঐতিহাসিক বই নয়, গল্পের বই। গল্পের বইয়ের সাথে এরকম বাস্তবের একটা অদ্ভুত মিল ফেলে বেশ রোমাঞ্চকর ফিল হয়, একদম অদ্ভুত একটা রোমাঞ্চ লাগে, ভীষণ অদ্ভুত অনুভূতি এটা। আমি জানি না তোমাদের হয় কিনা, আমার তো হয়, ভীষণ ভাবে হয়। ইতিহাসের বইয়ের সাথে আমরা মিল খুঁজে পাবো বলেই আমরা জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাই, ঐতিহাসিক জায়গাগুলো, তাই না? কিন্তু যখন কোনো পড়া ভালো লাগা গল্পের বইয়ের সাথেও আমরা মিল পাই, তখন একটা কিন্তু অদ্ভুত অদ্ভুত রকমের ভালো রকম একটা ফিল হয়। তো যাই হোক, এই মন্দিরটাও কিন্তু দাক্ষিণাত্যের অন্য মন্দিরের মতো। সামনে দেখলে, আমি যখন ঢুকলাম, এই যে বিশাল একটা তোরণ রয়েছে, এই তোরণটা মূলত দাক্ষিণাত্যের মোটামুটি কম বেশি সব মন্দিরেই পাওয়া যায়। ইট সিগনিফাইজ দ্য গ্রেটনেস অফ গড। এই বিজয়নগর সাম্রাজ্য ভারতীয় স্থাপত্য নিদর্শনের এক পরাকাষ্ঠা সাম্রাজ্য, এবং এই সাম্রাজ্যের আমলেই ভারতবর্ষে যে সমস্ত স্কাল্পচার, স্থাপত্য ভাস্কর্য হয়েছে, সেগুলো ভারতীয় সংস্কৃতির পায়োনিয়ার বলা যায়। তো এই বিজয়নগর সাম্রাজ্যে যে আমরা সৌধ, মন্দির, স্থাপত্য ভাস্কর্য কলাগুলো দেখছি, সেগুলো মূলত রাজা দ্বিতীয় দেবরায়ের আমলেই তৈরি। কিছু কিছু ক্ষেত্রে, যেমন এটিও, এই কৃষ্ণ মন্দিরটি বা কৃষ্ণা টেম্পলটি রাজা কৃষ্ণদেব রায়ের আমলে তৈরি। তো এরা যে এই হিন্দু ধর্ম এবং তার সংস্কৃতির পরিপন্থী ছিলেন, তার পিছনে কারণ হয়তো খোঁজাটা ঠিক নয়, কিন্তু এই সাম্রাজ্য পত্তনের, অর্থাৎ স্থাপন হওয়ার একটা ইতিহাসটা বেশ সুন্দর এবং রোমাঞ্চকর। হরিহর ও বুক্ক, এই দুই খুব সম্ভবত চালুক্য বংশের সামন্ত রাজা ছিলেন, বা কোনো বড়সড় পদে ছিলেন চালুক্য বংশের রাজত্বের। তো বাহমনি সালতানাত
যখন সেই বংশকে আক্রমণ করে, হতে পারে চালুক্য, হতে পারে অন্য কিছু, আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু কোনো এক পূর্ব সাম্রাজ্যের বড়সড় পদে ছিলেন। তো বাহমনি সালতানাত যখন দখল করে দাক্ষিণাত্যের বাহমনি সালতানাত, তখন সেই বংশকে তারা হারায়, পরাস্ত করে, এবং হরিহর ও বুক্ককে তারা বন্দি করে নিয়ে যায়। হরিহর ও বুক্ক দুজনেই ছিলেন খুবই চতুর এবং খুবই পরাক্রমশালী যোদ্ধা। তো তাদের এই কলা দেখে, তাদের এই ক্যাপাবিলিটি দেখে বাহমনি সালতানাতের লোকজন, সুলতান বিশেষ করে, খুবই ইমপ্রেসড হন এবং তারপরে এদেরকে হত্যা না করে এদেরকে ইসলামে কনভার্ট করিয়ে নেন। তো এরা বেশ কিছু বছর বাহমনি সালতানাতের হয়ে কাজ করে, যুদ্ধ করে বিভিন্ন জায়গায়, দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করে, যেটা আমরা জানি। বাহমনি সালতানাত দিল্লি সুলতান খিলজি তুগলক এদের থেকে অনেকটাই দূরত্ব মেনে চলতেন। তারপরে ধীরে ধীরে এরা সুযোগ বুঝে কোনো এক গুরুর সংস্পর্শে এসে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষা গ্রহণ করে এবং অত্যন্ত চাতুরতার সাথে, দক্ষতার সাথে বাহমনিদের বিরুদ্ধে যুদ্ধ করে কৃষ্ণা নদীর দক্ষিণ ভাগ থেকে বাহমনিদের বিতরণ করতে সক্ষম হয়। এবং কৃষ্ণা নদীর উত্তর ভাগে তখন ছিল দাক্ষিণাত্য সুলতান বংশরা, এবং দক্ষিণে বিজয়নগর সাম্রাজ্যেরা পত্তন করে। এবং তাদের বহু বছর ধরে উদ্দেশ্য ছিল মুসলিমদের থেকে দূরে থাকা, তাদেরকে কৃষ্ণা নদীর দক্ষিণ প্রান্তে বসত গড়তে না দেওয়া। এটা অনেকটা ওই ভারত চায়নার ব্রহ্মপুত্র নদের মতো ব্যাপারটা। তো এটাই ছিল তাদের মূল টার্গেট। তো সেই হরিহর এবং বুক্ক ওনারা দীর্ঘদিন এই বাহমনি বংশের সাথে অন্যান্য সুলতানাতের সাথে যুদ্ধ করেন। এবং এই যে দেবরায়, কৃষ্ণদেবরায়, এরা কিন্তু হরিহর বা বুক্কর একদম ডিরেক্ট পরবর্তী জেনারেশন নয়, তাদের 2 জেনারেশন বা 3 জেনারেশন পরেকার মানুষ। শোনা যায় যে হরিহরের 2 ছেলে দুজনেই খুব বিলাসবহুল জীবনযাপন করতেন এবং তারা যুদ্ধ বা সাম্রাজ্য বিস্তারের দিকে মনোনিবেশ করতেনই না। অথচ হরিহরের যে নাতি, অর্থাৎ 1 জেনারেশন পরের মানুষ, এই দেবরায়, প্রথম দেবরায়, তিনি আর কি বেশ পরাক্রমশালী ছিলেন, তার পিতামহের মতোই, এবং ভালোভাবে সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং কলিঙ্গ যুদ্ধ জয় করেন, যার পরবর্তী ক্ষেত্রে আমরা যার উল্লেখ আমরা পাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা তুঙ্গভদ্রার তীরে। লক্ষ্মী নরসিংহ মন্দিরের সামনে আমরা আছি এখন। এই যে নরসিংহ মূর্তি, যার কোলে একটা লক্ষ্মীর মূর্তি ছিল, যেটা কিনা মিসিং। এই মন্দিরটা একজন পুরোহিতের দ্বারা নির্মিত, কৃষ্ণ ভট্ট তার নাম। তো কৃষ্ণ ভট্ট এই মন্দিরটা নির্মাণ করেছিলেন, মানে নরসিংহের মূর্তিটা প্রতিস্থাপন করেছিলেন কৃষ্ণদেবরায়ের আমলে। আর ওই মন্দিরটায় রয়েছে একটা মনোলিথিক শিবলিঙ্গ। এই সেই মনোলিথিক শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটা একটা পার্টিকুলার পাথর কেটে তৈরি করা হয়েছে, আর নিচে যে জলের সোর্সটা রয়েছে সেটা তুঙ্গভদ্রা নদীর একটা ক্যানালের সাথে কানেক্টেড। এই পুরো সিস্টেমটা কিন্তু সেই সময়কারই। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে কাম্পা ভুপা মার্গ। এটা হাম্পির এনশিয়েন্ট পাথওয়ে, যেটা তুঙ্গভদ্রা নদী, এই যে তুঙ্গভদ্রা নদীর পাশ দিয়ে যায়। আমরা অচ্যুতারায়া টেম্পলের দিকে যাচ্ছি। অচ্যুতারায়া টেম্পল এখন আমরা খুঁজে পাইনি, যাই না লোকজন যায় না কিনা অচ্যুতারায়া টেম্পলে। তো দিয়েছে চা, আসছে। অচ্যুতারায়া টেম্পল এখান থেকে 15-20 মিনিট লাগবে হেঁটে, বললো মা। এই আপ হিল রাস্তা, তো মনে হয় না আমরা যাব, কারণ এই জ্যাকেট ফ্যাকেট গায়ে চাপিয়ে এতটা হাঁটাচলা করা যায় না। তো আমরা দেখছি এখন এই যে সামনে তুঙ্গভদ্রার তীরে বসে আছি, তো ওই ছোট ছোট গোল গোল নৌকোগুলো চড়ছে, ওখানে বোটিং হচ্ছে। দেখি ছোট নৌকোয় একটু বোটিং করি। এই মন্দিরটায় জুতো খুলে ঢুকতে হবে, তাই জন্য এখন আর গেলাম না আমরা। এই মন্দিরটাই হচ্ছে হনুমানের জন্মস্থান।
তাই জন্য এখানে কিন্তু এত হনুমান রয়েছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখাবো তোমাদেরকে। প্রচন্ড গরম, জানুয়ারির প্রথম সপ্তাহ, এই বছরের প্রথম ট্রিপ আমাদের এটা। মানে লিটারালি গরম লাগছে, ঠান্ডা তো ভুলেই যাও, লিটারালি গরম লাগছে। যাই হোক, দেখা যাক কত কি নেয়, চলো দেখা যাক। বোটিং করার জায়গায় চলে এসেছি আমরা। একটা বোট 3-3.5 হাজার টাকা করে বলছে। অত টাকা খরচা করবো না এখন। সো বোটিং ক্যান্সেল, বোটিং করা ক্যান্সেল। জায়গাটা খুব সুন্দর লাগছে। 2-4টে ফটো তুলে বাড়ি। পুরো সেই মুভিগুলোতে দেখা যায় ওই বালি সুগ্রীবের কিংডম ছিল, প্রচুর হনুমান একসাথে বসে আছে, একদম রিয়েল লাইফ সিন। কতগুলো বসে আছে দেখ, বাপরে পুরো কলোনি। বাড়ি ফেরার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমরা হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো হাম্পিতে মোটামুটি প্রায় মানে যদি অ্যাকচুয়ালি নাম্বার দেখতে হয় তাহলে প্রায় 23 থেকে 25টা স্পট আছে, যেগুলো কি না মানে যেগুলো মিলিয়ে সম্মিলিতভাবে হাম্পি ইজ আ প্লেস অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। তো সবগুলো আমরা দেখিনি, আমাদের হাতে সময় খুব কম ছিল। আমরা কয়েকটা প্রমিনেন্ট জায়গা দেখার চেষ্টা করেছি, দেখেছিও। লাস্ট যে জায়গাটায় গেলাম সেটাই অ্যাকচুয়ালি হনুমান হিল টপ। তো ওটা আমরা পরে জানতে পারলাম। তো সবই মোটামুটি যে কটা দেখবো ভেবেছিলাম দেখা হলো। এবার এখন বাজে হচ্ছে 12টা 31 বাজে। আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম, ফিরবো একই রাস্তা দিয়ে, এরকম ইচ্ছে আছে। মানে ওয়ারের সার্ভিস রোড ধরে হায়দ্রাবাদ ঢুকবো, আর তার আগে এদিক থেকে 167 বোধহয় ছিল ন্যাশনাল হাইওয়েটা, সেটা মানে একটা স্টেট হাইওয়ে, তারপর ন্যাশনাল হাইওয়ে, তারপর আবার ন্যাশনাল হাইওয়ে দিয়ে তারপর হায়দ্রাবাদ, এইরকম একটা রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। তো ঠিক আছে, চলো দেখা যাক, তোমাদের রাস্তার কন্ডিশন এটসেট্রা সমস্ত কিছুই আমরা জানাবো। হাম্পির ওখান থেকে বেরিয়ে আমাদের প্রায় 40 কিলোমিটার কভার করা হয়ে গেছে এবং 1.5 ঘন্টা মতো সময় হয়েছে, কারণ পুরোপুরি লোকালিটির মধ্যে দিয়ে আসতে হয়েছে। তো এখন একটা জায়গায় বসেছি, বসে একটু কফি খেলাম। যদিও এখন কিন্তু প্রায় কটা বাজে, ওই তো দুটোর কাছাকাছি বাজে। তো তবুও মানে আমরা এখন কফি খেলাম। ইচ্ছে আছে যে এই কফি টফি খেয়ে একটু জুস খেয়ে আর কি দিনটা কাটানোর, যাতে শরীরটা না ছাড়ে এবং আমরা মানে সঠিক সময় মতো পৌঁছতে পারি হায়দ্রাবাদ গিয়ে, তারপর রাত্রিবেলা বাড়িতে খাবো। তো রাস্তা এরপরে মানে যেটা বললাম যে একটু কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়ে এসেছি আমরা, এরপরে রাস্তা কিন্তু বেশ ভালো, যেরকমটা আসার সময় বলেছিলাম তোমাদেরকে। মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এই আমাদের টোটাল রাস্তা তো প্রায় 400 কিলোমিটার, তো তার 400-র একটু বেশিই হবে। তো তার মধ্যে 50-60 কিলোমিটার মতো রাস্তা খারাপ, রাস্তার কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশনের কথা বলছি, তো খারাপ। বাকি রাস্তা কিন্তু খুব সুন্দর, খুবই ভালো রাস্তা। তো ঠিক আছে, চলো আবার স্টার্ট করা যাক। আমরা কফিটা শেষ করে নিই, তারপর স্টার্ট করি। মোট 110 কিলোমিটার মতো এসেছি আমরা এখনও।
লাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আরও প্রায় 70-75 কিলোমিটার মতো এসেছি। তো এখন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা জ্যাগারি টি খাচ্ছি। দোকানটার নামই জ্যাগারি টি। তো জ্যাগারি টি গুড় দেওয়া চা খাচ্ছি, খেয়ে আবার আমরা বেরোবো। ইন দ্য মিন টাইম মানে আমি অ্যাকচুয়ালি সকালবেলা ওই ঘুরে অনেক কিছু দেখতে হবে বলে আমি আর রাইডিং প্যান্টটা পরিনি, এখন আবার একটু প্যান্টটা চাপিয়ে নেব। তো আবার এই প্যান্ট মানে রাইডিং প্যান্টটা পরে আবার আমরা স্টার্ট করবো। চা খাওয়া হয়ে গেছে আমাদের। তো জ্যাগারি টিটা কিন্তু বেশ ভালো লাগলো খেতে। আর আমাদের এই যে রাস্তাটা মানে যে প্রথমে আমরা 40 না প্রথমে আমরা 35-36 কিলোমিটার মতো এসেছিলাম, তারপরে আমরা এখন আরও 70-75 কিলোমিটার মতো এসছি। তো এই যে 70-75 কিলোমিটার রাস্তা, এখানে কিন্তু বেশ খানিকটা রাস্তা খারাপ আছে, রাস্তার ফিজিক্যাল কন্ডিশন একটু খারাপ আছে। তো সেই কারণে আর কি আরও টাইমটা আমাদের লেগেছে। এখন আমরা রায়চুর রোডের উপর দিয়ে যাচ্ছি। এই যে রায়চুর রোডটা, এটা প্রায় 90 কিলোমিটার মতো এই রুটে। তো 90 কিলোমিটার মতো যে রাস্তাটা কভার করছি, এই 90 কিলোমিটারের মধ্যে মানে রাস্তাটা বেশ খারাপ ফিজিক্যাল কন্ডিশন বলছি। এখন মানে আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো যে জায়গায় জায়গায় খানাখন্দ আছে রাস্তাটায়, ঠিক আছে। এবং এটা ছাড়াও এই খানাখন্দ ছাড়াও প্রায় 20 কিলোমিটার 15 কিলোমিটার মতো রাস্তায় কাজ চলছে, ফলে সেখানে ডাইভারশনস, তারপরে জল ছড়িয়ে রাখছে বলে কাদা কাদা হয়ে থাকছে। তো সেইভাবে যাওয়ার একটা মানে খুবই অসুবিধা। তো এই যে টোটাল ওই 90 কিলোমিটার মতো যেটা বললাম রাস্তা, খুব সম্ভবত 87 কিলোমিটার, আমার এক্স্যাক্টটা মনে পড়ছে না। তো এই জায়গাটায় মানে স্পিডটা অনেকটা স্লো হয়ে যাচ্ছে। তো এখন আমরা আর কয়েকশো কিলোমিটারে মিটারে আমরা বাঁদিক নেব। দ্যাট উইল বি NH 167, যেটা আজকে শুরু করার সময় বলছিলাম যে সেম রাস্তা দিয়ে যাব আমরা। প্রথমে একটা স্টেট হাইওয়ে, তারপরে পরপর দুটো ন্যাশনাল হাইওয়ে, একটা NH 167 আর আরেকটা NH 45, আমার মনে পড়ছে না, যাই হোক 65 বোধহয়, 44 না, আচ্ছা হ্যাঁ 44, রাইট, NH 44। তো NH 44টা ডাবল লেন চওড়া রাস্তা, দারুণ রাস্তা। NH 167টা কিন্তু সিঙ্গল লেন। NH 167 ধরে এগোচ্ছি আমরা। এখন ঘড়ির কাঁটা বলছে 18:55 বাজে। তো এই NH 167টা কিন্তু সিঙ্গল লেন, যেরকমটা আগেও আমি একবার বলেছি হয়তো, কিন্তু সিঙ্গল লেন হলেও রাস্তার ফিজিক্যাল কন্ডিশন ভীষণ ভালো। তো মোটামুটি ওই 55-60 স্পিডে ইজিলি ক্রুজ করা যায়। যেহেতু সিঙ্গল লেন অবশ্যই স্পিডটা একটু আপ ডাউন করে, কিন্তু রায়চুর রোডটার অবস্থাটা বেশ খারাপ যেরকমটা বলছিলাম আমি। তো মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এই জার্নিটার হাফ অফ দ্য পার্ট আমরা আর কি আমাদেরকে স্লো চলতে হবে যদি কমপ্লিট করতে হয় হায়দ্রাবাদ থেকে, আর হাফ অফ দ্য পার্ট ইজ ওকে। হাফ অফ দ্য পার্টে আমরা একটু স্পিডে আর কি চালাতে পারবো উইদিন আওয়ার লিমিটস। তো এই হচ্ছে পুরো রুটের একটা গল্প বলা যেতে পারে। তো এখন আমরা এগোচ্ছি হায়দ্রাবাদের দিকে। আমাদের NH 167 থেকে NH 44 ধরতে খুব সম্ভবত আর হার্ডলি 40 কিলোমিটার মতো বাকি আছে। আর টোটাল আমাদের এখন 150 কিলোমিটার মতো বাকি আছে হায়দ্রাবাদ অবধি পৌঁছতে। মাইক দেখে তোমরা বুঝতে পারছো আমি অনেক কিছু বলার চেষ্টা করেছিলাম এই সময়টায়, কিন্তু সামহাও আমার কথাগুলো রেকর্ড হয়নি।
মাইকটা কাজ করেনি, নাকি ক্যামেরার কিছু সমস্যা, গড নোস। যাই হোক, 2025-এর প্রথম ট্রিপ আমাদের দারুণভাবে শেষ হয়েছিল এবং আমরা মানে সারপ্রাইজিংলি উইদিন 10 হায়দ্রাবাদ ঢুকে গিয়েছিলাম। রাস্তা কিন্তু সাউথ ইন্ডিয়ার ভীষণ ভালো, থ্রু আউট দি সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া রাস্তা ভীষণ ভালো। এই যে মাইসোরে আমরা কিছুদিন আগে ট্রাভেল করলাম, কুর্গ ট্রাভেল করলাম, তারপরে ওয়ারাঙ্গল গেলাম, এই এখন হাম্পি গেলাম, রাস্তা ভীষণ ভালো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা ট্রিপে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাও।